প্রিয় শিক্ষার্থী সবাইকে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ শাহানুর আলম, প্রভাষক কৃষি শিক্ষা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের এরপরে MT3 পরীক্ষা হবে। তো এই MT3 পরীক্ষার জন্য কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় তোমাদের জন্য নির্ধারিত করা হয়েছে। 4র্থ অধ্যায় বন এবং বনায়ন, এই অধ্যায়টি তোমাদের MT3 পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে। তো এই বন এবং বনায়নের আজকে আমি প্রথম লেকচার দিব, আমার লেকচার 1। তো এই বন এবং বনায়ন অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব বা বলতে পারো আমাদের শিক্ষণফল, সেগুলো কি? বন এবং বনায়নের ধারণা, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা বন এবং বনায়ন সম্পর্কে ধারণা পাব, বনের সংজ্ঞা জানতে পারব, বাংলাদেশের বনের অবস্থা সম্পর্কে জানতে পারব, বনের বৈশিষ্ট্য গুরুত্ব সম্পর্কে জানতে পারব, বন ভেষজ উদ্ভিদের গুরুত্ব সম্পর্কে জানতে পারব। এছাড়া গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস ইফেক্ট কি, এই সম্পর্কে ধারণা লাভ করতে পারব। ত্রিফলা সম্পর্কে জানতে পারবো, বনের জীববৈচিত্র্যগত গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, বনের জীববৈচিত্র্যগত গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, বনের শ্রেণী বিভাগ, বিভিন্ন বনের বৈশিষ্ট্য এবং বিভিন্ন বনের পার্থক্য সম্পর্কে জানতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে বনের ধারণা সম্পর্কে জানি। তো বনের ইংরেজি শব্দ হচ্ছে ফরেস্ট। এই ফরেস্ট শব্দটি ল্যাটিন শব্দ ফরিস থেকে এসেছে। এর অর্থ হচ্ছে বহির্ভাগ বা বহির্ভূত বন। অর্থাৎ আমাদের যে বসতবাড়ি আছে, এই বসতবাড়ির বাহিরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা গাছপালার সমষ্টিকে বন বলা হয়। তো বনকে যদি আমরা সংজ্ঞায়িত করি, এইস গাইড আন্ড নামে এক ভদ্রলোক আছে, উনি বনের সংজ্ঞায়িত করেছেন, ইংরেজি সংজ্ঞা দিয়েছেন, এ ফরেস্ট ইজ অ্যান এরিয়া উইথ হাই ডেন্সিটি অফ ট্রিজ সেট অ্যাসাইড ফর হান্টিং। অর্থাৎ বন হচ্ছে এমন একটি গাছপালার সমষ্টি, বিভিন্ন ধরনের গাছপালা নিয়ে গঠিত এমন একটি এলাকা যা শিকারের জন্য নিষিদ্ধ থাকে। সেট অ্যাসাইড ফর হান্টিং, শিকারের জন্য নিষিদ্ধ থাকে, তিনি এই সংজ্ঞাটি দিয়েছেন। এছাড়া আমরা বাংলা সংজ্ঞা যদি আমরা শিখতে চাই তাহলে বলবো, প্রাকৃতিক বা কৃত্রিমভাবে সৃষ্ট ছোট বড় বিভিন্ন বৃক্ষরাজি দ্বারা আচ্ছাদিত বিস্তৃত এলাকা, যেখানে বন্য পশু পাখি, কীটপতঙ্গ ও অন্যান্য জীব বসবাস করতে পারে, তাকে আমরা বন বলে থাকি। তো ফরেস্ট সম্পর্কে আমরা জানলাম, অর্থাৎ বন সম্পর্কে জানলাম। এরপর একটা শব্দ আছে অ্যাফরেস্টেশন, ফরেস্ট অ্যান্ড অ্যাফরেস্টেশন। অ্যাফরেস্টেশন কি? অ্যাফরেস্টেশন হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে গাছ লাগানো, পরিচর্যা ও ব্যবস্থাপনাকে বনায়ন বলে। তো ফরেস্ট এর বাংলা হচ্ছে বন, আর অ্যাফরেস্টেশনের বাংলা হচ্ছে বনায়ন। তো অধ্যায়টির নামই হচ্ছে বন এবং বনায়ন। তা বনায়ন কাকে বলে? বিজ্ঞানসম্মত উপায়ে গাছ লাগানো, পরিচর্যা ও ব্যবস্থাপনাকে বনায়ন বলে। এই বনায়নের একটি অ্যান্টোনিম ওয়ার্ড আছে, অর্থাৎ বিপরীত শব্দ আছে, সেটা হচ্ছে ডিফরেস্টেশন। অর্থাৎ গাছপালা কেটে ফেলাকে ডিফরেস্টেশন বলে। এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাফরেস্টেশন। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের যে বন আছে, এই বনের অবস্থা সম্পর্কে আমরা জানবো। দেখো, বাংলাদেশের বনের অবস্থা। তো বনভূমির আয়তন, মোট যে বনভূমি আছে, এর বাংলাদেশের যে মোট বনভূমি, তার আয়তন হচ্ছে, বাংলাদেশের যে মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এই 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে বনভূমির আয়তন হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার বা 2.6 মিলিয়ন হেক্টর। তো মোট আয়তন হচ্ছে 17.6
6.2 ভাগ, অর্থাৎ বাংলাদেশের যে মোট আয়তন আছে তার 17.62 ভাগ। এরপর মোট আবাদি জমির, অর্থাৎ বন এবং আবাদি জমির যদি আমরা তুলনা করি তাহলে মোট আবাদি জমির 17.5%। বৃক্ষ আচ্ছাদিত এলাকা আছে 13 ভাগ। এছাড়া প্রতি বছর বনভূমি উজাড় হচ্ছে, অর্থাৎ প্রতি বছর কি পরিমাণ গাছপালা বা বনভূমি ধ্বংস করা হচ্ছে তার পরিমাণ হচ্ছে 15,000 হেক্টর। সরকারি বন নেই 29টি জেলায়, অর্থাৎ বাংলাদেশের 29টি জেলায় সরকারি বন নেই। পাহাড়ি বনের পরিমাণ হচ্ছে 1377,000 হেক্টর। শালবন 120,000 হেক্টর। সুন্দরবনের আয়তন 610,000 হেক্টর। আর গ্রামীণ বন 774,000 হেক্টর। এটা হচ্ছে বাংলাদেশের যে বন আছে এই বা বনভূমি আছে এই বনভূমির একটা চিত্র। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব বনের বৈশিষ্ট্য। বনের বৈশিষ্ট্য কী? তো আমরা বনের সংজ্ঞা থেকে জেনেছি যে ছোট বড় বিভিন্ন বৃক্ষরাজি দ্বারা আচ্ছাদিত গাছপালার সমষ্টিকে বন বলা হয়। তো এই বনের বৈশিষ্ট্য কী হবে? তো বনের 1 নম্বর যদি বৈশিষ্ট্য আমরা বলতে হয় তাহলে আয়তন। তো বনের আয়তন কেমন হবে? বনের আয়তন শত শত হেক্টর হবে, শত শত হেক্টর হবে, যার কোনো হিসাব নেই। হ্যাঁ, বনের আয়তন। বৃক্ষরাজি, বনে কি থাকবে? বিভিন্ন ধরনের বৃক্ষ থাকবে, ছোট বৃক্ষ থাকবে, বড় বৃক্ষ থাকবে, মাঝারি বৃক্ষ থাকবে, বিভিন্ন প্রজাতির আগাছা থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে বনের বৈশিষ্ট্য। এরপর পরগাছা। তো বনে যেসব গাছপালা থাকে তার সাথে কি পরগাছা থাকবে। পরগাছা মানে যে গাছ অন্য গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে সেটা হচ্ছে পরগাছা। তো বনে গাছপালার পাশাপাশি পরগাছা থাকবে। এরপর বনে থাকবে ঝোপঝাড় থাকবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ঝোপঝাড় থাকবে। তৃণলতা অর্থাৎ ঘাস থাকবে, বনের যে মাটি সেখানে ঘাস থাকবে। বন্য প্রাণী থাকবে, বনে কি থাকবে? বিভিন্ন প্রকার বন্য প্রাণী, যেমন বাঘ, সিংহ, হ্যাঁ, বনমোরগ, বানর, জিরাফ, সব বিভিন্ন ধরনের বন্য প্রাণী থাকবে। এরপর পাখি থাকবে, বনে বিভিন্ন ধরনের পাখি থাকবে। এছাড়া ছোট ছোট কীট পতঙ্গ থাকবে, পিঁপড়া বলো, মাছি বলো, যেটাই বলো, ছোট ছোট কীট পতঙ্গ থাকবে। অকর্ষিত ভূমি, অর্থাৎ বনের যে মাটি আছে সেটা অকর্ষিত থাকবে। অকর্ষিত হচ্ছে যে মাটিতে চাষ দেওয়া হয় না। তোমরা জানো যে মাঠে যখন ধান চাষ করা হয় সেই জমিটা চাষ দেয়, কিন্তু বনের ভূমিতে চাষ দেওয়া হয় না, এটা অকর্ষিত থাকে। বন্ধুর শুকনো জলাবদ্ধতা, তো বনের যে মাটি আছে সেটা বন্ধুর হবে। বন্ধুর অর্থ কোথাও উঁচু হবে, কোথাও নিচু হবে, কোথাও শুকনো থাকবে, আবার কোথাও জলাবদ্ধতা থাকবে। এটা হচ্ছে বনের আরেকটি বৈশিষ্ট্য। বিয়োজিত অবিয়োজিত লিটার, তো তোমরা জানো যে বনের যে গাছপালা আছে এই গাছপালা থেকে পাতা বা ডালপালা মাটিতে পড়ে পচে যায়। তো এটা যখন পচে যায় সেটা বিয়োজিত বলে, বিয়োজিত লিটার। আর যেটা পচে না সেটা অবিয়োজিত লিটার। অর্থাৎ বনের মাটিতে বিভিন্ন গাছপালার পাতা পড়ে থাকবে, সেগুলো কিছু পচে যাবে। চারা গাছ, এছাড়া বনে কি থাকবে? চারা গাছ থাকবে, ছোট ছোট চারা। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যে আমি বনের বৈশিষ্ট্য সম্পর্কে বললাম, এখানে তার একটা ছবি দেখতে পাচ্ছ। দেখো, বনে এই যে বিভিন্ন ধরনের গাছ, আমলকির গাছ, নিম গাছ সহ বিভিন্ন ধরনের গাছ আছে। এই যে বনে মৌমাছি থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। বনের বৈশিষ্ট্য এই যে আরেকটা দেখো, কীটপতঙ্গ, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আমি দেখিয়েছি এখানে। এরপর পাখি থাকবে। এরপর এই যে জলাবদ্ধতা থাকবে, বিভিন্ন ধরনের প্রাণী থাকবে। এছাড়া উঁচু নিচু থাকবে, বনের কোথাও উঁচু থাকবে, কোথাও নিচু থাকবে। এছাড়া চারা গাছ থাকবে, যেগুলো হচ্ছে বনের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা লক্ষ্য করে একটি ছক দেখতে পাচ্ছ, যে ছকটা হচ্ছে বনের গুরুত্ব। বনের গুরুত্বের একটি ছক দেখতে পাচ্ছ। তো বাংলাদেশের যে বনভূমি রয়েছে বা বন রয়েছে, এই বনের গুরুত্বকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, এরপর চিত্ত বিনোদনগত গুরুত্ব, পরিবেশগত গুরুত্ব, আর হচ্ছে জীববৈচিত্র্যগত গুরুত্ব। তো অর্থনৈতিক যে গুরুত্ব আছে এর মধ্যে বিভিন্ন ধরনের গুরুত্ব আছে, যেমন খাদ্য। হ্যাঁ, খাদ্য। তো বনের যে গাছপালা থেকে, এই গাছপালা থেকে তোমরা জানো যে আমরা বিভিন্ন ধরনের ফলমূল আহরণ করে থাকি।
যেটা মানুষ সহ বিভিন্ন পশু পাখির খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এরপর বন থেকে আমরা বিভিন্ন ধরনের গৃহ নির্মাণের উপকরণ কাঠ পেয়ে থাকি, সেটা হচ্ছে একটা অর্থনৈতিক গুরুত্ব। এছাড়া বন থেকে যে কাঠ পেয়ে থাকি সেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে থাকি, এগুলো হচ্ছে বনের গুরুত্ব। এছাড়া বন থেকে আমরা জ্বালানি ও ভেষজ হিসেবে ভেষজ ওষুধ তৈরি করে থাকি, জ্বালানি কাঠ পেয়ে থাকি। বনের যে গাছপালা এগুলো থেকে মধু সংগ্রহ করে অনেকে জীবিকা নির্বাহ করে, এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া রাজস্ব বৈদেশিক মুদ্রা অর্জন, বন থেকে যে আমরা কাঠ পাই সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে, খেলনা তৈরি করে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। চিত্ত বিনোদনগত গুরুত্ব কি? তোমরা জানো যে বাংলাদেশের বিভিন্ন চিত্র বিনোদন অঞ্চল রয়েছে বা জায়গা রয়েছে, যেগুলোতে বন রয়েছে, বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, এবং সেগুলোতে আমরা বিভিন্ন সময়ে পিকনিক করে থাকি বা ভ্রমণ করে থাকি। যেমন তোমার জাতীয় উদ্যান, এটা ভাওয়াল ও মধুপুরের যে জাতীয় উদ্যান আছে, এরপর ঢাকার বোটানিক্যাল গার্ডেন আছে, কক্সবাজারের হিমছড়ি, দিনাজপুরের রামসাগর, সুন্দরবনের হিরন পয়েন্ট, ঢাকার চিড়িয়াখানা, এরপর চট্টগ্রামের ফয়েজ লেক, বলদা গার্ডেন ঢাকা, স্বপ্নপুরী দিনাজপুর, কুয়াকাটা পটুয়াখালী, জাফলং সিলেট, কুমিল্লার ময়নামাতি, বগুড়ার মহাস্থানগড়, মৌলভীবাজারের মাধবকুণ্ড, নীলফামারীর নীলসাগর, গাজীপুরের সাফারি পার্ক, বঙ্গবন্ধু সাফারি পার্ক। এই বিভিন্ন তোমার চিত্ত বিনোদনগত কেন্দ্র আছে, যেগুলোতে আমরা গিয়ে বিভিন্ন ধরনের পিকনিক করতে পারি বা ভ্রমণ করতে পারি, আমরা বিনোদন করতে পারি। পরিবেশগত গুরুত্ব কি? তোমরা জানো যে পরিবেশগত গুরুত্বের মধ্যে রয়েছে বৃক্ষ কী করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড এবং তোমার অক্সিজেনের একটি ভারসাম্য রক্ষা হয়। এছাড়া উপকূলীয় যে বন রয়েছে, বিশেষ করে সুন্দরবন, সুন্দরবন কি করে? এই উপকূলীয় অঞ্চলের ঘরবাড়িকে তোমার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, যেটা পরিবেশগত গুরুত্বের মধ্যে পড়ে। তোমরা জানো যে কিছুদিন আগেই ঘূর্ণিঝড় হলো। এই ঘূর্ণিঝড়ে যে প্রতি বছরই ঘূর্ণিঝড় হচ্ছে, এই ঘূর্ণিঝড় কি করে? উপকূলের মানুষজন ঘরবাড়িকে রক্ষা করে। জীববৈচিত্র্যগত গুরুত্ব, তো জীববৈচিত্র্য কি বা বায়োডাইভার্সিটি? বায়োডাইভার্সিটি হচ্ছে একটি নির্দিষ্ট এলাকায় বা একটি নির্দিষ্ট জায়গায় বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ এরা পাশাপাশি অবস্থান করবে, কেউ কারো ক্ষতি করবে না। এইটাই হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। তাহলে কি একটি নির্দিষ্ট জায়গায় বা এলাকায় বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণীর সক্রিয় এবং সহ অবস্থানকে জীববৈচিত্র্য বলে। তো এইটাও একটা বনের গুরুত্ব। বনে যেহেতু বিভিন্ন ধরনের গাছপালা থাকে, যেটাকে কীটপতঙ্গ থাকে, যাকে আমরা জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলি, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ সংগ্রহ করতে পারি, সংরক্ষণ করতে পারি। অর্থনৈতিক গুরুত্ব যেগুলো আমি বললাম তার পয়েন্ট আকারে এখানে লেখা আছে: খাদ্য, গৃহ নির্মাণ উপকরণ, আসবাবপত্র তৈরির উপকরণ, জ্বালানি কাঠ, ভেষজ, কর্মসংস্থান, রাজস্ব আয়, বৈদেশিক মুদ্রা অর্জন, যানবাহন, শিল্প। তো চিত্র বিনোদনগত গুরুত্বের মধ্যে রয়েছে শারীরিক ক্লান্তি দূর। তোমরা জানো যে বনে আমরা ঘুরতে গেলে বা বিনোদন করতে গেলে আমাদের শারীরিক যে ক্লান্তি সেটা দূর হয়ে যায়, মানসিক অবসাদ দূর হয়ে যায়, একঘেয়েমি দূর হয়ে যায়। বন ভ্রমণ করতে পারি, খেলনা, পুতুল, বাঁশি তৈরি করতে পারি, বিনোদন কেন্দ্র বা মটেল হিসেবে ব্যবহার করতে পারি। বাংলাদেশের কিছু চিত্ত বিনোদন কেন্দ্র, যেমন আমি একটু আগে বললাম জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান ভাওয়াল ও মধুপুরে অবস্থিত, রামসাগর, দিনাজপুর, হিরন পয়েন্ট, সুন্দরবন, ফয়েজ লেক, চট্টগ্রাম, হিমছড়ি, কক্সবাজার, কেন্দ্রীয় চিড়িয়াখানা ঢাকায়, মহাস্থানগড় বগুড়া, জাফলং সিলেট, নীলসাগর এটা নীলফামারী, মাধবকুণ্ড হচ্ছে তোমার মাধবকুণ্ড তোমার মৌলভীবাজার, বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর, কুমিল্লা, ময়নামাতি, কুয়াকাটা, যে তোমরা জানো পটুয়াখালী, স্বপ্নপুর, দিনাজপুর, এই সকল হচ্ছে বাংলাদেশের বিনোদন কেন্দ্র। পরিবেশগত গুরুত্বের মধ্যে রয়েছে দেখো অক্সিজেন ত্যাগ, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ,
মরুময়তা রোধ। তোমরা জানো যে বৃক্ষ কী করে, পরিবেশকে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে। তাপ কমানো, তাপ কমিয়ে ঝড়ের গতি নিয়ন্ত্রণ করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে। কিভাবে? এই গাছের যে বিভিন্ন পাতা আছে সেগুলো মাটিতে পড়ে পচে সার হয়ে যায়, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। শব্দ ও পানি দূষণ রোধ করে, গ্রিন হাউস গ্যাস শোষণ করে। জীববৈচিত্র্যগত গুরুত্ব দেখো, বনের জীববৈচিত্র্যগত গুরুত্ব দেখো। জার্ম প্লাজম, জার্ম প্লাজম হচ্ছে একটি নির্দিষ্ট জায়গা বা এলাকা যেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে জার্ম প্লাজম। তো দেখো এই যে চিত্রতে দেখতে পাচ্ছ, বন থেকে বিভিন্ন ধরনের যেগুলো বিলুপ্ত প্রায় গাছ আছে, সেই গাছগুলো আমরা যে স্থানে যে জায়গায় সংরক্ষণ করি সেটাকে জার্ম প্লাজম বলা হয়। তো বন একটা জার্ম প্লাজমের উৎস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তোমরা জানো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন নতুন তোমার উদ্ভিদ প্রাণীর সৃষ্টি করা হয়, বিশেষ করে উদ্ভিদের, সেটাতেও এই গাছ ব্যবহার করা হয়। বন একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুড চেইন, তো ফুড চেইন বলতে খাদ্য চেইন বলা হয় বাংলায়, খাদ্য চেইন। এটা কিভাবে কি করে দেখো, তোমার এক ধরনের প্রাণী, যেমন আমরা কি খাচ্ছি, আমরা গাছ শাকসবজি খাচ্ছি, মাংস খাচ্ছি। আবার যে হাঁস মুরগি এগুলো পোকামাকড় খাচ্ছে, পোকামাকড় আবার তোমার ছোট ছোট যে কীড়া আছে সেগুলো খাচ্ছে। এই যে একটি প্রাণী আরেকটি প্রাণীর খাদ্যের জন্য আরেকটি প্রাণীর উপর যে নির্ভরশীল, এটাই হচ্ছে ফুড চেইন। এরপর প্রজনন সংক্রান্ত গবেষণা, তো বনে আমরা প্রজনন সংক্রান্ত গবেষণা করতে পারি। অশনাক্তকৃত প্রজাতির গবেষণা, যে বনে বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো এখনও শনাক্ত করা হয়নি, সেগুলো নিয়ে আমরা গবেষণা করতে পারি। এরপর প্রাণী ও কীটপতঙ্গের লোকালয়ে আসে। তো বনের যে জীববৈচিত্র্য আছে এটা ধ্বংস করলে বনের যে প্রাণী কীটপতঙ্গ আছে সেগুলো লোকালয়ে চলে আসবে, মানুষকে আক্রমণ করবে। কাজে এই জীববৈচিত্র্যটা আমাদের কি করতে হবে? রক্ষা করতে হবে। বন ভেষজ উদ্ভিদের গুরুত্ব, তো দেখো বনে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে, যেমন আমলকি, হরিতকি, বহেরা, নিম সহ বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে। এই উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক হার্বাল ওষুধ তৈরি করা হয়, যেগুলো মানুষের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এইটাও একটা গুরুত্ব, বন ভেষজ উদ্ভিদের গুরুত্ব। তো এখান থেকে একটি প্রশ্ন আসে যে ত্রিফলা কি, এর ব্যবহার। তো ত্রিফলা হচ্ছে আমলকি, হরিতকি এবং বহেরা। আমলকি, হরিতকি, এই যে আমলকি, হরিতকি, বহেরা, এই তিনটি ফলকে একত্রে ত্রিফলা বলা হয়। এই ত্রিফলা পেটের পীড়ায় অর্থাৎ পেট ব্যথা বা পেট মোচড়ানো, কামড়ানো বা পেটের অসুখ হলে এই ত্রিফলাটা ব্যবহার করা হয়। এছাড়া ত্রিফলা, এই যে আমলকি, চুলের যত্নে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে ত্রিফলা ব্যবহার। এরপর বনের শ্রেণী বিভাগ দেখো, বনের শ্রেণী বিভাগ দেখতেছ, বনকে বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা যায় উৎপত্তি অনুসারে। বন হচ্ছে দুই প্রকার, প্রাকৃতিক বন, কৃত্রিম বন। তো প্রাকৃতিক বন যেটা আপনা আপনি গড়ে ওঠে, আর কৃত্রিম বন বা মানবসৃষ্ট বন যেটা মানুষের সহায়তায় তৈরি হয়, সেটা হচ্ছে মানবসৃষ্ট বন। এরপর আইনসম্মত অনুসারে বন হচ্ছে তিন প্রকার: সংরক্ষিত বন, রক্ষিত বন, অশ্রেণীভুক্ত রাষ্ট্রীয় বন। এছাড়া অবস্থান ও বিস্তৃতি অনুসারে বনকে চার ভাগে ভাগ করা যায়। দেখো, পাহাড়ি বন, সমতল ভূমির বন, ম্যানগ্রোভ বন, খাস জমির বন। তো পাহাড়ি বন বলতে যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বন্দরপুর, মধুপুর, ভাওয়ালের যে বন, সেগুলো হচ্ছে পাহাড়ি বন। সমতল ভূমির বন যেটা তোমার এই যে দিনাজপুরের যে বন, সমতল ভূমির বন। এছাড়া এই যে গাজীপুরের শালবন, এটা হচ্ছে সমতল ভূমির বন। ম্যানগ্রোভ বন, এটা হচ্ছে সুন্দরবন বা লোনা ভূমির বন, একই জিনিস। খাস জমির বন, অর্থাৎ জমিতে যে আমরা বন করি, যেমন কৃষি বন আছে, সেটা হচ্ছে খাস জমির বন। তো সংরক্ষিত, রক্ষিত, অশ্রেণীভুক্ত রাষ্ট্রীয় বন কি, এটা বইতে তোমার সংজ্ঞা দেওয়া আছে, এটা তোমরা পড়ে নেবে। তো বাড়ির কাজ, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ থাকবে বিভিন্ন বনের অবস্থান, অর্থাৎ আমি যে বিভিন্ন ধরনের বনের কথা বললাম, এদের অবস্থান কোথায়, অর্থাৎ কোন এলাকায় অবস্থিত বা কোন জেলায় অবস্থিত, এটার একটা ছক তৈরি করবে।
এবং এছাড়া এই বনগুলোর আয়তন কত, এই আয়তন সম্পর্কে একটা ছক তৈরি করবে। পশু পাখি গাছপালা গুরুত্ব সম্পর্কে পড়বে। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। আজকে আমার বন এবং বনায়নের উপর প্রথম লেকচার এটা শেষ হয়ে গেল। আগামী ক্লাসে নতুন কোনো টপিকস বা বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।